যে সমস্ত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে তাদের মধ্যে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা, আর ছিল 111 গভর্নমেন্ট, আর বাকি আগেরগুলো কিন্তু কোনো বিতর্ক ছিল না। তো বিতর্কিত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন থাকে তারা কি করে, তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে। আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেরিয়ে যেতে পারবো? 111 গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছে, যে আমার কিন্তু যাওয়ার থাকার ব্যবস্থা করে দিয়ে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা করছে, মাসুদউদ্দিন এই বানাইছে, হাই কমিশনার বানাইছে, মঈনুর আহমেদকে বাইরে চলে গেছে, সব সে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন এই ইউনূস সাহেবের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই, এখন এই পোলাপান তো পারবে না, এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই, অগত্য পোলাপান মাথার উপর থেকে হাত সরাই নিয়ে এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ভিড়াইছে। যদি বিএনপি এখন যা বলবে সে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও। বিএনপি কি করবে এটা বিএনপির ব্যাপার, আমি জানি না, কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে, এটা তো দৃশ্যমান, তাই না? সেটা শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা কিন্তু একটা দানবের মতো একটা বিশাল একটা ক্যারেক্টার কিন্তু ছিলেন। তো ওনার যে পতন হয়েছে, ওনার পতন হওয়ার পর এই জিনিসটা, এই যে আপনি কে যেন বলো না যে এরাই মনে করতেছে আমরাই পতন ঘটাইছি, এই এনসিপি যারা নাকি লিডার আছেন এরা মনে করতেছে আমরাই পতন ঘটাইছি। এবং এই কথাটা হয়তো প্রথম দিকে তারা ভাবে নাই, তাদেরকে ভাবতে সাহায্য করছেন আবার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলে ফেলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তার মানে ওনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি, তা আমি কতটা পাওয়ারফুল। উনি যখন কোনো অফিসে যান, অফিসের লোকজন বলে ভাই তুমি কে, এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি, তো তুমি কে বাবা। তো এই যে প্র্যাকটিসটা আপনি দেখবেন, এদের কথাবার্তা দেখবেন ওরকম। কিন্তু তো এই যে ওরা মনে করছে এখন বয়সটা ভাই যত কথাই বলেন বয়সটা ভাই কম বয়স না, তো এখন ওই কম বয়সে হাতে এক লোকের হাতে এত ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। ওই ক্ষমতা যে রাজনৈতিক দলগুলি তো ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করেন, তাদের পলিটিক্সও ডিফারেন্ট, কাজেই তাদের মধ্যে এক ধরনের আগের মতো ঐক্য থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মানে পারস্পরিক যে বিরোধগুলো সেগুলো প্রকাশের ভঙ্গিটা, প্রকাশের যে মানে আপনার এইটা আপনার যে নমুনাগুলো আমরা দেখছি, এগুলো মাঝে মাঝে অশ্লীলতার পর্যায়ে পৌঁছে। এটা হলো জানেন, এটা একটা কালচার, এটা আসলে একটা কালচার। এই কালচারটা হলো যে এই কালচারটাকে কিন্তু বিভিন্নভাবে আমি মনে করি গত এক বছরে মানে এটাকে নার্সিং করা হয়েছে, এটা তোমরা করো, আমরা যেটাকে মব কালচার বলছি। আপনি দেখেন আমরা গত মানে হাসিনা চলে যাওয়ার পর থেকে মানে যে কাউকেই যে কোনো সময় যে কোনোভাবে গালাগালি করা যাচ্ছে, এবং কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, পুলিশও কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। পুলিশ প্রতিবাদ করলে পুলিশকে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোষর, এবং স্বৈরাচারের দোষর বলে আপনাকে যদি পিটানো হয় আপনার কেউ ফিরেতেও আসবে না। তো এটা কিন্তু আমরা দেখে আসছি। এখন এটা দেখে আসতে আসতে এখন এটাই প্র্যাকটিস। যেমন গতকালকে আমরা দেখলাম যেটা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার সামনে আমরা ওটা তো কিছু ভিডিও দেখলাম, একজন নারীকেও দেখলাম কি মানে যেভাবে উনি কথা বলেন, স্লোগান দিলেন, এটা তো আমরা উচ্চারণ করতে পারবো না। তো বাট উনি তো অবলীলায় বলছেন এটা। তো এই কালচারটা কেউ কেউ বলছে এটাই নাকি জেনজি নাকি বলে, এটা নাকি ওদের, এটা নাকি স্টাইল, যে মানে ওরা এইভাবেই বলবে। তো যদি হয় হতে পারে, আমরা তো এটা বুঝবো না, আমরা মানে প্রাচীনপন্থী লোক। তবে আমাদের না, আমরা আসলে মানে ব্যাপারটা নিতে পারি না। আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা মানে অশ্লীল হলেই প্রতিবাদ তো জোরালো হয়, এটা আমি মনে করি না। এটা নানাভাবেই আপনি প্রতিবাদ করতে পারেন। আর এই নিউসেন্স ক্রিয়েট করা যেটা, এটার মধ্যে কী আছে আমি জানি না। আবার মনে করেন আমি রুমিন ফারহানের ঘটনাটাও দেখলাম আজকে, এটাও আমি দেখলাম যে ওনার আসলে যে জিনিসটা হয়েছে ওখানে ইলেকশন কমিশনের মধ্যে ধাক্কাধাক্কি। প্রথম আলোর একটা ভিডিও দেখলাম, একটা মানে ভদ্রলোক পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, টুপি পাথর, উনি দেখলাম যে পেছন থেকে যে রুমিন ফারহানাকে টান দিলেন, টান দেওয়ার পর অনেক লোক থেকে ফেরানোর চেষ্টা করলেন। দেখেন এটাকে কেন্দ্র করে আবার হাসনাত আবদুল্লাহ অনেক কথাবার্তা বললেন। এখন এগুলো বললে হয় কি, মানুষেরও তো ধৈর্যেরও একটা সীমা আছে, কিন্তু তারপরেও যে সমস্ত কথাবার্তা হচ্ছে পরস্পরকে, মানুষকে না আসলে এটা খেয়াল করা দরকার যে আসলে আমি কে, আমি কি বলতে পারি, আমি কি ভাবতে পারি, আমার সব ভাবনাকে আমি প্রকাশ করতে পারি। এটাও তো আমার অবস্থান, আমার যাই কোথায় বসে বলছি, আমার নিজস্ব কালচারাল যে আপনার মানে যে স্কুলিংগুলি, এগুলোর উপর নির্ভর করে। তো আমি মনে করি যে এটা আসলে থামানো উচিত।
কিন্তু আপনি বলছেন যে এটা জেনজি কালচার অনেকে বলে। হ্যাঁ, জেনজিরা অবশ্যই যে স্লোগান দিচ্ছে, আপনি যেটা বললেন যে আমরা মুখেও আসলে উচ্চারণ করতে পারবো না, কিন্তু আবার অন্যদিকেও আমরা ফজলুর রহমানের কথা যদি বলি, যে ভাষা তিনি ব্যবহার করেন বা যেসব উপাধি বলেন বা কি বলবো এটা সম্বোধন বলেন, যেসব শব্দ তিনি ব্যবহার করেন, সেগুলো যে খুব বেশি কি আসলে অন্যজনের প্রতি শ্রদ্ধা রাখা বা ইয়ে বলা যায় যে এই ভাষাগুলি ব্যবহার করা উচিত কিনা? সমালোচনার ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, হবে। এটা মনে করেন আমি একটা আপনার সমালোচনা করছি, আমার এই সমালোচনার মধ্যে কতটুকু লজিক আছে, কতটুকু ইমোশন আছে, এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আমি যদি ইমোশনাল হয়ে যাই তখন এক ধরনের ভাষা হবে, কিন্তু আপনি যতভাবে আমাকে বলার না কেন এর মধ্যে কিন্তু অশ্লীলতা ঢুকানো যাবে না। মানে কিছু কিছু শব্দ আছে যেটা নাকি আপনি মানে প্রকাশ্যে বলতেই পারবেন না, নিশ্চয়ই, তাই না? সেটা আমাদের ওই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর আবেগ তো থাকতেই পারে, আবেগ উনি যেগুলো বলেছেন হয়তো ওইভাবে অনেকে শুনতে ভালো লাগে না, উনিও এই জন্যই তো ওনাকে শোকজ করা হয়েছে। ওটা যদি খুবই স্বাভাবিক হতো তাহলে তো শোকজ করা হতো না। মানে রাজনীতিবিদরা যখন প্রকাশ্যে মানে যে কোনো রাজাকারের বাচ্চা হোক, যে কোনো বাচ্চা হিসেবে সম্বোধন করে, কারণ আমরা সবসময় জানি এই স্কুলিং তো অবশ্যই সবসময় থাকে যে বাবা মাকে কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে গালিগালাজটা যে কারোর জন্যই আসলে খুবই ইয়ে হয়, মর্মস্পর্শী হয় এবং ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা হয়। রাজনৈতিক নেতারা একটা বড় পর্যায়ে থাকেন, তাদের কাছ থেকে সবাই শিখে। তখন এই বাচ্চা সংক্রান্ত গালিগুলি আসলে যখন রাজনীতিবিদদের থেকে সবার, মানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকেও আমরা বলছি, কারণ রাজাকারের বাচ্চা তার কাছ থেকেও শুরু হয়েছে বানান, এবং অনেক ক্ষেত্রে আমরা এখনকার রাজনীতিবিদদের মধ্যেও দেখছি। আপনার কি মনে হয় এটা একটা সর্বোচ্চ লঙ্ঘন শিষ্টতার? শুনেন, আমি না মানুষকে তাকে দিয়ে বিচার করতে চাই। আমার বাবা কি ছিলেন, আমার দাদা কি ছিলেন, এটা আমি মনে করি বিচারের জন্য কোনো মাপকাঠি হওয়া উচিত না। এটা পরিষ্কার, হাজির ছেলে পাজি হয় ভাই, বহুত আছে এরকম। আবার মানে আপনার খুনির ছেলেও কিন্তু মসজিদের ইমাম হতে পারে। এটা মানুষ, এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে কিন্তু আপনার হাসরের ময়দানেও কিন্তু তোমার বাবা কি ছিল এটা কেউ দেখবে না, তুমি কি সেটা বলো। তো মানুষকে তাকে দিয়ে বিচার করে, তার কর্ম দিয়ে বিচার করা উচিত। কিন্তু এই যে মানুষকে মনে করেন বংশানুক্রমিক বিচার করার যে প্রবণতাটা, এটা ভালো না, এটা উচিত না। এটা হলে হয় কি, মানে একজন মানুষকে আপনি আটকাই দিচ্ছেন। আমার বাবা রাজাকার হতে পারেন, কিন্তু তার মানে আমি কি দেশপ্রেমিক হতে পারবো না? কাজে আমাকে মনে হয় যে ওভাবে বলাটা আমি মনে করি ঠিক না। আবার একই রকম এখানেও তো দুই দিকেই আছে। তো যাকে যাকে তার মতো করে বলা উচিত। তারপরেও আমি যে আগে বললাম যে আবেগ তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আবেগও মানুষকে অনেক সময় প্রভাবিত করে। তবে আমি মনে করি না করলে ভালো, না করলে ভালো। যারা আসলে নায়ক হতে পারতেন, তিনি পাস্ট টেন্সে কথা বলেছেন, পারতেন মানে এখন পারেন না, এবং তাদের নিয়ে চলাটাও এখন অনেকখানি কষ্টসাধ্য হয়ে গেছে। একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি সাংবাদিক হিসেবে সকল জায়গায় কথা বলেন, টক শোতে কথা বলেন, সবকিছুতে কথা বলেন। ওই 16 বছরে আমরা খুব কম সময় দেখেছি যে সবাই একটু মানে কেউ বাছাই করতো না যে আমার সাথে কে বসতে যাচ্ছে। এখনকার সময় হচ্ছে বিএনপির বেশিরভাগ নেতারাই এনসিপির কারোর সাথে বসতে চান না। আবার এমন হয়েছে সিলেক্টিভ থাকেন, এর সাথে বসা হবে, ওর সাথে বসা হবে, ওর সাথে বসা হবে না। জামাত সিলেক্টিভ থাকেন, তার সাথে বসবেন, তার সাথে বসবেন, তার সাথে বসবেন না। এনসিপির শীর্ষ নেতারা তো আসেনি না টকশোতে, গুটি কয়েক তাদের চ্যানেল আছে তাদের ছাড়া। এই যে একটা বাজ বিচারের সংস্কৃতি তৈরি হয়েছে, অথচ আগে প্রত্যেক নেতার সাথে বসতেন, কারণ ওই শ্রদ্ধাবোধ রেখেই তারা বসতেন। এই বাজ বিচারটা কেন? বিতৃষ্ণা থেকে, মুখোমুখি হতে চান না, এর জন্য? মানে কি, আমি এটা আসলে আপনার কাছ থেকে জানতে চাই। না, এটা হলো জানেন, যেমন দুদু ভাই কেমন লোক আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি ওনাকে সম্বন্ধে যে কথাগুলো আমি বলবো এগুলো আমি কিসের ভিত্তিতে বলবো? মানে আমি ওনাকে যেভাবে দেখেছি, আমার সঙ্গে উনি যে আচরণটা করেছেন, এইগুলোর ভিত্তিতে আমি বলবো। তো এখন ওইখানেও ওনারা যে বাজ বিচারটা করেন, এটা কিন্তু ওইটার ভিত্তিতেই। আজকাল তো মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া খুব ওপেন হয়ে গেছে, যে কারণে আপনার এখানে প্রোগ্রামে আজকে ধরেন ওনার সঙ্গে আমার একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এটা কিন্তু এইখানে আর সীমাবদ্ধ থাকবে না। অথবা এই প্রোগ্রামটা যারা মিস করছে তারা দেখবে না, তাও বলতে পারবেন না। এটা তো চলতেই থাকবে। আপনারা তো কিছু একটা যদি মানে বেশি আলোচিত হয়ে যায়, ওটা অন্যরা বা কপি করে তাদের মতো করে চালাচ্ছে। কাজেই ওনার চরিত্রটা কেমন, আমার চরিত্রটা কেমন, এটা কিন্তু মানুষের কাছে গোপন রাখার কোনো সুযোগ নাই। যার সঙ্গে আমি কখনোই বসিনি, সে কেমন
সেটাও এখন কিন্তু আমি জানতে পারি, বিভিন্ন রকম এই ভিডিও দেখে আমি জানতে পারি। হয়তো অনেকে চিন্তা করে যে এতদিন ধরে পলিটিক্স করতেছি, ঠিক আছে, আর এই সমস্ত মানে মান সম্মান নিয়েই বাকি সময়টা কাটুক, সমস্যাটাকে এটা যদি কেউ ভাবে, যদি এটা কেউ সতর্ক থাকে, তাহলে এটা অন্যায় কিছু না। এটা তো আগে আমরা এত দেখতাম না, মানে এতখানি বাজবিচার আগে দেখতাম না দুটা কারণে। এক নম্বর কারণ হলো আগে জিনিসগুলো এতটা প্রকাশিত হতো না, এক নম্বর। আর দ্বিতীয় কারণ হলো আসলে কিছু ছেলে মেয়েদের মধ্যে দেখেন ভাই, বয়সের একটা ব্যাপার আছে কিন্তু। আমি দুদু ভাইকে দুদু ভাই বললাম কেন? উনি কি আমাকে বলছে আমাকে ভাই ডাকো? বলছে? বলে নাই তো, তাই আমি ডাকলাম কেন? শ্রদ্ধা। আমি এটা জানি যে উনি আমার সিনিয়র, ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম তখন উনি বড় নেতা, আমরা ভোট টোট দেখি আর কি। তো সেই হিসেবে ভাই ডাকি। আমি যে ওনাকে ভাই ডাকি উনিও জানতেন না, কিন্তু আমি তো জানি ওনাকে, আমাকে জানার ওনার কোনো কারণ নাই, কিন্তু আমি তো ওনাকে জানি। তো সেই হিসাবটা কিন্তু আমরা আমাদের সোসাইটিতে, এই বাংলাদেশের সোসাইটিতে মানুষ এটা মেনটেন করে, কিন্তু শ্রদ্ধা করে, ওনার সামনে দেখলে সালামটা আগে দেই, অথবা দেখা হলে সিগারেটটা লুকিয়ে ফেলায়, এগুলো কিন্তু আছে ভাই এই দেশে, এখনো আছে। তো আমরা তো এই কালচারে অভ্যস্ত হয়ে গেছি। সমস্যাটা কোথায় হয়েছে আমি আপনাকে বলি। দেখেন, শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা কিন্তু একটা দানবের মতো একটা বিশাল একটা ক্যারেক্টার কিন্তু ছিলেন। তো ওনার যে পতন হয়েছে, ওনার পতন হওয়ার পর এই জিনিসটা, এই যে আপনি কে যেন বলো না যে এরাই মনে করতেছে আমরাই পতন ঘটাইছি। এই এনসিপি যারা নাকি লিডার আছেন, এরা মনে করতেছে আমরাই পতন ঘটাইছি। এবং এই কথাটা হয়তো প্রথম দিন তারা ভাবে নাই, তাদেরকে ভাবতে সাহায্য করছেন আবার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলে ফেলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তার মানে ওনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি, তা আমি কতটা পাওয়ারফুল। উনি যখন কোনো অফিসে যান, অফিসের লোকজন বলে ভাই তুমি কে? এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি, তো তুমি কে বাবা? তো এই যে প্র্যাকটিসটা আপনি দেখবেন, এদের কথাবার্তা দেখবেন ওরকম। কিন্তু তো এই যে ওরা মনে করছে এখন বয়সটা ভাই যত কথাই বলেন, বয়সটা ভাই কম বয়স না। তো এখন ওই কম বয়সে হাতে এক লোকের হাতে এত ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। ওই যে আপনার মনে আছে ওই যে একটা ছেলে যে ধরা পড়লো 5 লাখ টাকা নিয়ে, যে ছেলেটার নাম কি ভুলে গেছি আমি, সে তার না অপু আরেকজন ছিল যে করছে, যাকে প্রথম ধরলো আর কি, হ্যাংলা পাতা সেটা। যে ও কি বললো পুলিশের কাছে, ও বলতেছে যে আমি গরিবের ছেলে, এত টাকা দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। তো এটা তো ওর তো একদম এটা অনেস্ট, কিন্তু অনেক বোধ, মানে এই উপলব্ধির এটাই কিন্তু হয়েছে ঘটনা। এখন এদেরও একই অবস্থা হয়েছে। আমার বয়স 29 বছর, আমি পেয়ে গেছি 3টা মন্ত্রণালয়। তো আমি কি ওয়েস্টার্ন ছাড়া নাস্তা করুম ভাই? এটা হয় নাকি ভাই? এটাই রিয়েলিটি। আমার নাস্তাও ওয়েস্টার্নে, আমি যদি মানে কোনো বিনোদন করি তাও আমি ওয়েস্টার্নেই যাবো। তো আমি তো ওই পর্যায়ে চলে গেছি। তো এই জিনিসটা নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা বয়সজনিত সমস্যা। এটা হবে, কিন্তু এই বয়সজনিত সমস্যা যদি তাদের থেকে থাকে, এখন যে কারণে মনে করেন আপনি, ওনারা তো হাসিনাকে মানে নাই, তো শামসুজ্জামান দুদুকে যে তাকে মানে মাসুদ কামাল, আমাদের আসলে যে জায়গাটা আছে সেটা হচ্ছে যারা এই বুঝিনি আপনার প্রশ্নটা হচ্ছে এই যে এনসিপির কথাই আমরা ধরি, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, তারা হচ্ছে হিরো হতে পারলো না, এমন একটা ব্যাপার প্রচলিত আছে যে তারা শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই। এবং সকল রাজনৈতিক দলের সাথে তাদের বিভেদ আছে, এটা বলা হয় যে সবাইকে তারা নাড়িয়েছে, মানে যে শব্দটা প্রচলিত, এই কারণে সকল রাজনৈতিক দলের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে শেষ পর্যন্ত। আসলেও তারা ছন্ন ছাড়া বিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়েছে, নাকি আসলেও তারা বাংলাদেশের রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে? তারা অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই। তাদের তো একটা ভূমিকা ছিল এবং তাদের একটা বৈশিষ্ট্য কিন্তু আছে। বৈশিষ্ট্যটা কি? আমি কিন্তু তাদের চিন্তা ভাবনা যখন দেখি, তাদের বিভিন্ন রকম মানে আপনার কথাবার্তা শুনি, আমার কাছে কিন্তু মনে হয় তারা বেশ পড়াশোনা করা এবং গোছানো, কোনো সন্দেহ নাই। তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করেছে, এটা হলো আমার বিবেচনা আর কি। হঠাৎ করে মানে অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পারে নাই, যে কারণে তাদের মধ্যে এই কাজটা বেসিক্যালি আসলে এই স্টুডেন্টগুলির এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনূস নিজে, একদম নিজে হাতে এদেরকে সে নষ্ট করছে। এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে।
ওনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। কি স্বার্থ ছিল ডক্টর ইউনূসের? অনেক স্বার্থ। দেখেন, একটা হলো মানে জাতীয়, ওনার ব্যক্তিগত স্বার্থ, এক হলো আন্তর্জাতিক স্বার্থ। উনি যে ক্ষতিটা করছে, এটা বলতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আপনি আমাকে ছোট করে যদি বলেন। ছোট করে বলতে গেলে বড় কথা বলা যাবে না, তাহলে আমি সংক্ষেপে বলি। সংক্ষেপে বলে, উনি এই পার্টিটার গায়ে একটা ট্যাগ লাগাই দিচ্ছে। আমি বলেছি দল করতে যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে, এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিছে, লিখিতভাবে দেয় নাই, কিন্তু তারা ক্ষমতাটা পেয়েছে, পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এবং যে কারণে তারা করেছে কি, সচিবালয়ে সাংবাদিকরা ঢুকতে পারে না, ওরা ঢুকতে পারে। তো ওরা ওখানে যে কী করে, তদবির করেছে। ডিসি বদলে, অনেক ডিসি বদলে হয়েছে এদের সুপারিশের কারণে, এদের মাধ্যমে। এরা কি জানে কাকে কোথায় ডিসি দিতে হবে? তো ওখান থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে, তো এইগুলো তাদের দিয়েছে। তাহলে ট্যাগ লাগানোর কারণে জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এইগুলির কারণে তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে পারে নাই, যে কারণে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে। তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু তাদের এখনও সম্ভাবনা আছে। এই দলের যে গঠন প্রক্রিয়া, যেভাবে তারা তাদের যে মানে বিভিন্ন রকম লিটারেচার আমি যা দেখি, যেভাবে তারা করতেছে, চাঁদা সংগ্রহ করছে, এগুলো কিন্তু আমার কাছে ভালো মনে হয়, ইউনিক মনে হয়। কিন্তু দলের হয়তো দু একজন লোক এটা মেনটেন করে, বাকিরা কি করে? বাকিরা তো করে না, এবং তারাই পাওয়ারফুল আবার। কাজে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো ভালো ইমেজ নাই। আপনার কি মনে হয়েছে তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটূক্তি করতে পারে, গোয়েন্দা সংস্থা নিয়েও কটূক্তি করতে পারে? মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে, নাকি এইটাও তাদের একটা অপরিপক্কতা? না, এইটা পাওয়ারের জোরেই তারা গেছে, পাওয়ারের জোরেই গেছে, তাদের এই পাওয়ারটা আছে। ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আমি রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা মন্তব্য করলাম, এখন ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমার প্রতি অ্যাকশনে আসবে না। অ্যাকশনে আসতে হবে গভর্নমেন্টকে বলছে তুমি কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। ডক্টর ইউনূস আমাদের ডেকে বলেছে তুমি কাজটা ঠিক করো নাই, বলে নাই তো। উনি এটা এনজয় করেছেন, এই দেখি কি হয়। ওদেরকে বলছে দেখছো তো, পোলাপান দিয়ে তোমাদেরকে বেইজ্জতি করাইলাম, সিম্পল। উনি এটা করেছেন। এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না। দেখেন, যে সমস্ত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে, তাদের মধ্যে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে, তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা, আর ছিল 111 গভর্নমেন্ট, আর বাকি আগেরগুলো কিন্তু কোনো বিতর্ক ছিল না। তো বিতর্কিত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন থাকে, তারা কি করে? তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে। আমার যখন দায়িত্ব শেষ হবে, তখন কি আমি ঠিকঠাক মতো বেরিয়ে যেতে পারবো? 111 গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছে, যে আমার কিন্তু যাওয়ার থাকার ব্যবস্থা করে দিয়ে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা করছে, মাসুদ্দিন এই বানাইছে, হাই কমিশনার বানাইছে, মইনুর আহমেদকে বাইরে চলে গেছে, সব সে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন এই ইউনূস সাহেবের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই, এখন এই পোলাপান তো পারবে না, এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই। অগত্য পোলাপানের মাথার উপর থেকে হাত সরাই নিয়ে এখন সে বিএনপির তোর ঘাটে নৌকা ভিড়াইছে। যদি বিএনপি এখন যা বলবে সে শুনবে, ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও। বিএনপি কি করবে এটা বিএনপির ব্যাপার, আমি জানি না, কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে, এটা তো দৃশ্যমান, তাই না? সেটা আমরা এখন দেখছি, এবং যে তীব্র আক্রমণাত্মক আমরা বাচন দেখছি, গালিগালাজের পর্যায়ে চলে গেছে, একজন আরেকজনের প্রতি অশ্রদ্ধার জায়গা। এটা শামসুজ্জামান দুদু বলছেন যে এটা শুধুই মাত্র রাজনৈতিক এবং পরিবেশ পরিস্থিতির জন্য হচ্ছে। আপনার কি মনে হয় তাই, নাকি এটা আসলে সামনে আরো বিভক্তি তৈরি করে? না, সামনে এটা ডিপেন্ড করবে কি জানেন, যেমন প্রথম দেখেন একটা মব হচ্ছে, সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলতেছে এটা প্রেশার গ্রুপ, মানে এর চেয়ে বেশি প্রশ্রয় আর আপনি কিভাবে দিবেন? এবং যে বলছে তাকে কেউ কিছু বলছে না। তো এই যে মবকে যে আপনার মানে একজন প্রাতিষ্ঠানিকীকরণ করা, এই প্রবণতাটা থাকলে এগুলি চলবে। বলা যায় যে অমুকের বাড়ি ভেঙে ফেলাও, প্রকাশ বলা যায়, তাকে কেউ কিছু বলে না। তো এটা যখন থামবে, যখন দেশে আইনের শাসন তৈরি হবে, সৃষ্টি হবে, তখন দেখেন একজন নারীকে আমি যদি একটা গালি দেই, আমাদের আইন বলে আমাকে আটকানো যাবে, বলে না? তো সেই আইনটাকে আপনি প্রয়োগ তো করতেছেন না। তো দেশে যে সরকার আছে, এরা তো আইন প্রয়োগ করে না, এরা সুবিধা বুঝা করে, কারোর জন্য করে, কারোর জন্য করে না। তো যখন এরকম হবে, তখন তো হবে না। আইনের শাসন কি আছে?
এই যে বিচারক বলেছেন, বিচারপতি বলতেছেন আইনের শাসন দ্বারা যে ঠিক আছে, যারা গেছে তারা তো খুব খারাপ ছিল, তারা চলে গেছে। যারা আছেন তারা কি ঠিক আছেন? যদি ঠিক থাকেন, আপনি আমায় অত কিছু বলা দরকার নেই, আমি মাথার থেকে ধরি। ডক্টর ইউনূসের যে মামলাগুলি প্রত্যাহার করা হইলো, সেগুলো কি আইনানুগ প্রক্রিয়া হয়েছে? সিম্পল আমার এই কথাটা জবাব ডক্টর ইউনূস দেখ, হয়েছে? তাহলে এখন উনি যদি নিজেই আইনকে ওনার মতো করে ব্যবহার করেন, তো অন্যরা কেন করবে না? ওনাকে তো এক্সাম্পল তৈরি করতে হবে, এক্সাম্পল তো তৈরি করতে হবে। উনি কি এক্সাম্পল তৈরি করতে পারছেন? পারেন নাই তো, পারেন নাই। আমি একটা ঘটনা বলেন, আমি একটা সিম্পল ঘটনা বলি। ডক্টর ইউনূসের সেই 666 কোটি টাকার যে মামলাটা, রায় তো হয়ে গেছিল, এখন রায় লিখবে, লিখার আগেই এর মধ্যে সরকার চেঞ্জ হয়ে গেছে। এখন বিচারক রায় লিখতে করেন, বিব্রত বোধ করতেছেন কেন? কেন? তাহলে আগের রায়টা ঠিক ছিল না? যদি আগের রায়টা ঠিক না থাকে, ওই বিচারকই তো, এটা তো অন্য আদালত না, তাহলে ওই বিচারক তারা এখন বিচার কিভাবে করে? ঘটনাটা কি ভাই? তো এটা তো হলো না। তার মানে ওইটাকে আমি আমার জায়গায় অপছন্দ, তাকে আমি সরাই দিলাম, তাকে রাখলাম, এখানে আমার অনুকূলে আমি সব নিয়ে নিলাম। তো এই যে বিষয়টা, এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আপনি করবেন, আমি দেখবো, আমি কিছুই বুঝবো না। আমি কি ভাত খাই না? আমি তো ভাত খাই রে ভাই। তো আমি যখন দেখবো, তখন বদল আমিও করি, উনিও করুক, সবাই করুক। এখন এটা চলছে। যখন আইনের শাসন কায়েম হবে দেশে, যদি সেরকম শাসন কখনো কায়েম হয়, এগুলি কিচ্ছু থাকবে না।